অগ্নিমিত্রা পাল, মাননীয় মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পাল, প্লিজ ধন্যবাদ। সময় নষ্ট করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, আজ আমি এই বিধানসভায় এমন একটি বিল নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যে বিলের সমর্থন করে, যার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে নিশানা করা নয়, কোনো মতাদর্শকে দমন করা নয়, আইনের যে শাসন প্রতিষ্ঠা করা এবং সাধারণ মানুষের সম্পত্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করা। প্রথমে একটি প্রশ্ন রাখতে চাই স্পিকার মহোদয়, যে আজকে এই বিলটি আনা হলো কেন সেটা দেখা দরকার। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে লাস্ট যে 15 বছরের তৃণমূল সরকারের যে শাসনে আমরা দেখেছি তোলাবাজি, কাটমানি, রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনিক উদাসীনতা, সেই নামেই পশ্চিমবঙ্গকে জানা গেছে। সাধারণ মানুষ নিজের বাড়িতে একটা পেরেক পুঁততেও কিন্তু ভয় পেতেন। যতই আগের সরকার বিজিবিএস করুক, কোনো ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার কেউ রেহাই পায়নি, কারুর রেহাই ছিল না। এবং বিনিয়োগকারীরা বাংলাকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে 15 বছরের পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল আর শাসকের গুন্ডাদের আইন ছিল। আজকে এসআইআর বলুন, ওয়াকফ বলুন, সিএ বলুন, সারা পশ্চিমবঙ্গ দেখেছে রাজনৈতিক অশান্তির নামে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বগি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, বাজার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। অথচ সরকারের ভূমিকা কিরকম দর্শকের মতো ছিল। আসলে সমস্যাটা শুধু প্রশাসনের ছিল না, অ্যাটিটিউডেরও সমস্যা ছিল। অধ্যক্ষ মহোদয়, এই বিলের প্রয়োজনীয়তা বোঝাতে আমি একটি ঘটনার উল্লেখ করতে চাই। এই ঘটনা আমরা সবাই জানি। আগের সরকারের আমলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানকার এক বাসিন্দা ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছিল এবং তার অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায়, জাতীয় সড়ক অবরোধ করা হয়, রেল চলাচল ব্যাহত করা হয়, সরকারি বেসরকারি সম্পত্তি প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরেও হামলা করা হয়। পরে জানা যায় আমাদের রাজ্যের বন্ধু রাজ্য ঝাড়খণ্ড, সেখানকার পুলিশ বলে যে না, এই মৃত্যু তো আত্মহত্যা। অথচ সেই সময়কার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন জুম্মাবারে এমনিতেও ওরা জমায়েত হয়, আমি কি তাদের আটকাতে পারি? ঠিকই তো, আপনি আটকাতে পারেননি। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন হলো যে একটি মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারিত হওয়ার আগেই যারা বা যে নিজের হাতে আইন তুলে নেয় এবং জনসম্পত্তি নষ্ট করে, তার দায় সরকার বা সাধারণ মানুষ নেবে কেন? যে সরকার ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করে, যে দল গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে প্রকাশ্যে ডিজে বাজিয়ে ভয় দেখানোর রাজনীতিকে প্রশ্রয় দেয়, যে সরকার সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই পক্ষে কথা বলে, তাদের রক্ষা করে, সেখানে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না স্যার। আর সেই কারণে এই বিল আনা খুব দরকার।
আমরা সবাই শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী এক নেতাকে বলেছিলেন, তুই তো বোম বাঁধিস। অথচ পরবর্তীকালে সেই ব্যক্তির হাতেই শিল্প দেখার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। এটা যেন সেই বিড়ালকে মাছ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়ার মতোই হয়েছিল আর কি। ফল কি হয়েছিল? গুন্ডারাই সরকারকে চালিয়েছে, গুন্ডারাই সরকারকে নিয়ন্ত্রণ করেছে। আর পুলিশ ফাইল মাথায় দিয়ে টেবিলের তলায় তারা লুকিয়েছিল। কিন্তু স্যার, বাংলার মানুষ তো সেই অধ্যায়ের ইতি টেনেছেন। আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারকে নির্বাচিত করেছেন অন্যায়, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। আর যে বিল আমরা আনছি তার মূল দর্শন কিন্তু খুবই সহজ। প্রতিবাদ করার অধিকার আছে নওশাদ, অবশ্যই অধিকার আছে। গণতান্ত্রিক আন্দোলনেরও অধিকার আছে, কিন্তু সেই অধিকারের আড়ালে নিজস্ব এজেন্ডা নিয়ে কেউ যদি বাসে আগুন দেয়, সরকারি হাসপাতাল ভাঙে, রেল লাইন নষ্ট করে, দোকানপাট লুট করে, ব্যক্তিগত বাড়িতে হামলা চালায়, তাহলে তাদের আর্থিক সে দায় তাদেরই বহন করতে হবে, সরকারকে নয়। এতদিন কি হতো স্যার? ফৌজদারি মামলা হতো, বছরের পর বছর মামলা চলছে, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত সরকারি কিংবা বেসরকারি সম্পত্তির ক্ষতির টাকা আমরা দিতাম, সাধারণ মানুষ, আমাদের করের টাকা। অর্থাৎ অপরাধ করত কয়েকজন, কিন্তু মূল্য দিত গোটা সমাজ। এই অন্যায় ব্যবস্থা তো আর চলতে পারে না স্যার। এই বিলে তাই কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন বিচার করবে কত টাকার ক্ষতি হয়েছে, কারা দায়ী এবং কার কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে। শুধু যারা হাতে লাঠি নিয়ে ভাঙচুর করেছে তাদেরই নয় স্যার, যারা উস্কানি দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যারা অর্থ জুগিয়েছে, যারা আশ্রয় দিয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আর্থিক দায় নির্ধারণ করা হবে। একজন বলেছিলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে হিন্দু সম্প্রদায়ের 12টা বাজাতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। এই ধরনের মানুষ যারা এই উস্কানিমূলক মন্তব্য করবে, আমাদের কলিগ হুমায়ুন কবির মহাশয়ের মতো তাদের আগেনস্টেও কিন্তু এই বিল আনা হবে। কারণ স্যার, অপরাধ তো শুধু হাত দিয়ে হয় না, অনেক সময় মস্তিষ্ক দিয়েও হয়। এই আইনে সরকারি সম্পত্তির পাশাপাশি বেসরকারি সম্পত্তির সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। কারো দোকান ভেঙে দেওয়া হলো, কারো বাড়িতে আগুন লাগানো হলো, কারো ব্যবসা ধ্বংস হলো, তিনি ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। এটি সাধারণ মানুষের অধিকারের আইন স্যার। বিরোধী বন্ধুদের একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই আইন কোনো রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র নয়। এই আইন রাজনৈতিক রং দেখে প্রয়োগ হবে না। কারণ আপনারা জানেন যে এই কটা দিন আমাদের সরকার এসেছে, রাজ্য পুলিশ অনেককে অ্যারেস্ট করেছেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু একজনেরও কিন্তু এখনো বেল হয়নি। আইনের চোখে সবাই সমান। এই সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার প্রতিশোধের রাজনীতি করে না, এই সরকার আইনের রাজনীতি করে। আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে এমন একটি রাজ্যে পরিণত করা যেখানে আইন ভাঙার আগে অপরাধী 10 বার ভাববে, যেখানে প্রতিবাদ হবে কিন্তু ভাঙচুর হবে না, যেখানে আন্দোলন হবে কিন্তু আগুন জ্বলবে না,
যেখানে মতভেদ থাকবে কিন্তু সম্পত্তি ধ্বংস হবে না। এই বিল সেই বার্তাই দিচ্ছে স্যার। আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, এই আইন নিরপরাধ মানুষের বিরুদ্ধে নয়, এই আইন শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নয়, এই আইন শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা গণতন্ত্রের নামে নৈরাজ্য সৃষ্টি করে এসেছে বা করতে চায়, যারা সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস করে, যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে। আমরা ভয় দেখাতে আসিনি স্যার, আমরা দায়িত্ববোধ জাগাতে এসেছি। আমরা প্রতিহিংসা নয়, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করতে এসেছি। আমরা দমন নয়, আইনের শাসন চাই। আজকের বাংলা আর সেই বাংলা নয় যেখানে গুন্ডারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নিরাপদ থাকতো। আজকের বাংলা আইনের বাংলা, জবাবদিহিতার বাংলা, সাধারণ মানুষের বাংলা। আর শেষে স্যার সুকুমার রায়ের ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে, বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। ধন্যবাদ স্যার। মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষকে বলার জন্য অনুরোধ করছি। সময় 10 মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আজকে আমরা সদনে আমাদের বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজকে এই সদনের অভ্যন্তরে নব বাংলার নতুন বাঘের হাত ধরে আমরা এক ঐতিহাসিক বিল এই সদনে আজকে প্লেস হয়েছে। আমি এই দুটো বিলকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে বলবো। এই বিধানসভার অভ্যন্তরে যেদিন আমি প্রথম এসেছিলাম সেদিন আমি প্রশ্ন তুলেছিলাম যে দুর্ভাগ্যবশত আমাদেরকে যারা শৃঙ্খলা শেখাতে এসছেন তারা এই বিধানসভাকে ভাঙচুর করে সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট করা যায় তার প্রমাণ তারা তাদের নিজেদের কাজের মধ্যে দিয়েছিলেন। আজকে এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর করাটা কোনো অপরাধ নয়, এই মানসিকতা, সেই মানসিকতা শুধুমাত্র সমাজের একটা অংশের মধ্যে নয়। আমি আমার পাশে বসে থাকা আমাদের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীকে বলছিলাম যে আপনারা যদি দেখবেন বিদ্যালয়ের স্তরেও কোনো পরীক্ষা শেষ হলো, ভালো ফলাফল হলো না, চলো স্কুলের সম্পত্তি আমরা ভাঙচুর করে দিয়ে আসি। এই যে মানসিকতা, এই মানসিকতাকে যদি আমরা সমাজ থেকে মুছে না দিতে পারি তাহলে আমরা দেখব সেটা সিএ আন্দোলন করবার নাম করে, ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে, ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আর সেই অ্যানার্কিজমকে রোকবার জন্য সরকারি সম্পত্তি যা ট্যাক্স পেয়ারদের টাকায় আমাদের সারা দেশ বা আমাদের রাজ্যে আমরা গড়ে তুলি তাকে ধ্বংস করবার অধিকার কেউ দেয়নি। ফলে স্বাভাবিকভাবেই একবার প্রশ্ন করে দেখা দরকার সেই সমস্ত মানুষদের কাছে যারা সাধারণভাবে, আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতরাজ করেছে এবং তারা এটা ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল যে যাই করি না কেন
ওই তো সরকারি সম্পত্তি, আমাদেরকে, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। আর আজকে এই বিল নিয়ে আসাতে যারা এর বিরুদ্ধাচরণ করছেন, আসলে তারা সেই অংশের মানুষ যারা এই সমাজের মধ্যে এই অ্যানার্কিজমটা থাকুক তার চেষ্টা করেন। আমাদের রাজ্য স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি, আমাদের রাজ্য নেতাজি সুভাষচন্দ্রের শৌর্যে আমাদের রাজ্য আলোকিত, আমার দেশ আলোকিত। আজকে একবার আমরা ভেবে দেখতে পারি কি, গত 15 বছর ধরে এই রাজ্যে যেটা হয়েছে রাজনীতির নামে, এতদিন তো আমরা জানতাম যে গুন্ডা, দুষ্কৃতি, সিন্ডিকেট ইত্যাদি এগুলো যারা করেন সেরা হচ্ছেন সমাজে সেই উচ্ছিষ্ট অংশের মানুষ যাদেরকে মানুষ নিজের বাড়িতে পর্যন্ত প্রবেশ করতে দেয় না। আর আমরা এই রাজ্যে নতুন একটি শব্দের আমদানি দেখলাম। এই রাজ্যে যারা শাসক, সেই শাসক আসলে এই রাজ্যের অভ্যন্তরে পার্টি ইন পাওয়ার, তারা হলো সেই পলিটিক্যাল গুন্ডা যাদের নাম কোথাও কারো শাহজাহান, কোথাও কারো নাম জাহাঙ্গীর। তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমাজকে ডিকটেট করবার চেষ্টা করেছেন রাজ্যের ক্ষমতার অংশ হিসাবে। আর সেই ডিকটেটেশনের যে সেই শেষ করবার উদ্দেশ্য নিয়ে আজকে এই বিল আমাদের এখানে পেশ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন যে এই বিলের কি সত্যিই প্রয়োজন ছিল? হ্যাঁ, এই বিলের সত্যি প্রয়োজন ছিল। ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে দিয়ে আমাদের হাতে যে আইন রয়েছে পুলিশের হাতে, সেই আইন আমরা মনে করি যে পর্যাপ্ত নয় এই ধরনের গ্যাং কালচার, সিন্ডিকেট কালচারকে রোকবার জন্য। আজকের দিনে আমরা দেখেছি যে একটা অর্গানাইজড, হ্যাবিচুয়াল অ্যান্ড ডিপলি এন্ট্রান্সড ক্রিমিনাল নেটওয়ার্কস, একজন শাসক দলের নেতা, কোনো আর্থিক উৎস নেই, কোটি কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, সুরঙ্গে টাকা, গাছে টাকা, মাথায় টাকা। কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল যে গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। এবং আমি যে কথা বলেছি যে নববাংলার নতুন বাদ, সেই জন্য তিনি এই বিল এখানে ইন্ট্রোডিউস করেছে। আগামী দিনে যারা সাধারণ গরিব মানুষের টাকা শোষণ করবার চেষ্টা করবেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, তাদেরকে যে শাস্তি দেওয়া প্রয়োজন সেই শাস্তি দেওয়াকে সুনিশ্চিত করবার জন্য আজকে এই বিল নিয়ে আসা হয়েছে। আমরা বলবার সময় এমন ভাবে বলা হচ্ছে যেন পশ্চিমবঙ্গেই এই বিল প্রথম নিয়ে আসা হয়েছে। অরূপবাবু বলবার সময় বলেছেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, এর আগেই অনেকগুলো রাজ্যে এই বিল নিয়ে আসা হয়েছে। উত্তরপ্রদেশ গ্যাংস্টার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, গুজরাটে গুজরাট প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1985, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 2007, রাজস্থান প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2006। তাহলে এতগুলো রাজ্যে ইতিমধ্যেই গুন্ডা দমন করবার জন্য এই আইন রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা এতদিন না আসার কারণে এর আগে যারা বিধানসভা ভাঙচুর করবার পরেও একেবারে গর্বিত চিত্তে যারা ঘুরে বেড়াতেন, আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে কারো কোনো যদি ইচ্ছা পর্যন্ত থাকে সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, তাহলে তারা তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এই প্রাবধান এই বিলের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতে চেয়েছি। আসলে এই বিল হচ্ছে একেবারে সরাসরি অ্যান্টি সোশ্যাল যে আর্কিটেকচার, যেটা মূলত তৈরি হয় আইডেন্টিফিকেশন, নিউট্রালাইজেশন এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির উপরে দাঁড়িয়ে,
সেই জায়গাটাকে আমরা ধরবার চেষ্টা করেছি। আমরা বলেছি যে গুন্ডা শব্দের অর্থটা কি। For the first time, this bill provides the definition for the terms like gunda and antisocial activity. No longer will syndicate operators hide behind legal ambiguities. আমাদের রাজ্যে গত 15 বছরে যে শব্দ নিয়ে বড় বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে সিন্ডিকেট। আর সিন্ডিকেটের মাথাকে রাজ্যে প্রচলিত ছিল, সিন্ডিকেটের মাথা হচ্ছে এই রাজ্যের যুবরাজ। এখন আর যদিও তাকে ওই টিভির পর্দার সামনে স্বাধীনতা সংগ্রামীদের মতন আর বক্তব্য রাখতে দেখা যায় না, এখন লুকিয়েছে টেবিলের তলায়। এই বিল গত শাসকের আমলে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে বাধ্য করেছিল, আর এই বিল পুলিশকে টেবিলের থেকে তলার থেকে বের করে গুন্ডাদেরকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা এই বিল করেছে। আমরা একথা বলি যে আমাদের এই বিলের মধ্যে অ্যাসেট যে সিজ করা, সেই সিজ করবার প্রাবধান থেকে শুরু করে আরো অনেক বিষয়বস্তু আছে। আমার যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমি শুধু আমাদের সম্মানীয় সদস্য নৌসাদ একটা কথা বলবার সময় বলেছেন যে আন্দোলন করবার অধিকার, মানুষের প্রতিবাদ করবার অধিকার, এই অধিকার কেড়ে নেবার কোনো ব্যবস্থা এই বিলে মধ্যে দিয়ে তৈরি হচ্ছে না তো। আমি শুধু সম্মানীয় সদস্য নৌসাদকে এই কথা বলবো, উই টেল দ্য ক্রিমিনাল, the extortionist, the syndicate mafia, your time in Bengal is up. তোমাদের সময় শেষ। এবং এর সাথে শেষ করব এই কথা বলে, the bill reinforces an important democratic principle. Listen my word very carefully. The right to protest is fundamental. The right to protest is fundamental. But the right to destroy public-private property is not. তোমার প্রতিবাদ করবার অধিকার থাকবে, কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর করবার অধিকার এই রাজ্যে থাকবে না, থাকবে না, থাকবে না। এই কথা বলে আজকে আমি এই বিলকে সমর্থন করে আমার বক্তব্য উত্থাপিত করলাম। ধন্যবাদ স্পিকার মহোদয়। আমি মাননীয় সদস্য শ্রী অরিজিৎ বক্সিকে বলবার জন্য অনুরোধ করছি এ বিষয়ে। সময় 13 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এই মহতী সদনে আপনার অনুমতি সাপেক্ষে আমি প্রথমবার বক্তব্য রাখছি। সম্মানীয় সদনকে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে বিল নিয়ে আজকে আমরা আলোচনা করছি, it is to amend the West Bengal backward classes other than scheduled castes and scheduled tribes, reservation of vacancies in services and posts Act 2012. এই আলোচনায় সময় মাত্র 13 মিনিট, কিন্তু এটা 14 বছরে একটা যুদ্ধের ইতিহাস। আমি যদি প্রথমেই বলি যে it is a classic example of intellectual dishonesty, অর্থাৎ বুদ্ধিজীবী সুলভ মিথ্যাচারের এটা একটা দুর্দান্ত উদাহরণ হতে পারে আইন জগতের এবং সংসদের সামনে। ইট ইজ অলসো অ্যান এক্সেপশনাল এক্সাম্পল অফ ইনস্টিটিউশনাল কারাপশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও এটা একটা খুব কালো অধ্যায়, যার বিরুদ্ধে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী লড়াই ঘোষণা করেছেন। আমি প্রথমেই খুব ছোট করে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেদের আইডেন্টিফাই করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছিল কাকা কেলকার কমিশনের মাধ্যমে, যারা রিপোর্ট সাবমিট করেছিল 31শে ডিসেম্বর 1980-তে, যে রিপোর্টটা রিজেক্টেড হয়েছিল। তারপরে এসেছিল মন্ডল কমিশন, যে কমিশন সোশ্যাল, এডুকেশনাল এবং ইকোনমিক ফ্যাক্টরগুলোকে কনসিডার করে স্টিল কাস্টকে একটা কি পয়েন্ট হিসাবে রেখে
সোশ্যালি ব্যাকওয়ার্ডনেসকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া এবং পরামর্শ দিয়েছিল এবং 27% রিজার্ভেশন সাজেস্ট করেছিল এবং পরবর্তী সময়ে এই 27% থেকে মডিফাই করে 10% রিজার্ভেশন প্রপোজ করা হয়েছিল এই মন্ডল কমিশনের মাধ্যমে। এরপরে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে অনারেবল সুপ্রিম কোর্টের, ইন্দ্র সোহানি অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এর সাইটেশন আমরা পাবো 1992 সাপ্লিমেন্টারি ভলিউম 3 এসসিসি পেজ 847 এ। এখান থেকে এই জাজমেন্টের মাধ্যমে অনারেবল সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যে এই ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই করার জন্য ট্রাইব্যুনাল অথবা কমিশন গঠন করার কথা নির্দেশ দেন। এই নির্দেশ অনুসারে 1993 সালে পশ্চিমবঙ্গেও এই কমিশন গঠিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই হিসাবে চিহ্নিত হয় এবং নোটিফিকেশন ডেটেড মার্চ 3, 1993। এই কমিশন মাননীয় অধ্যক্ষ মহোদয় শুনলে হয়তো আশ্চর্য হবেন, 1993-তে গঠিত হবার পরে 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অর্থাৎ 15 বছরে 66টি কমিউনিটিকে আইডেন্টিফাই করা যায় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলমানদের, আমি স্পেসিফিক্যালি বলছি মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2010-এর মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেলে। অর্থাৎ আপনি যদি গণনা করেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। এই যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হলো, ভাবতে অবাক লাগে কোন জাদু বলে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনার পরে কমিশন এই টোটাল পূর্বে 66টা এবং পরের 42টা টোটাল 108টা কমিউনিটি ঘোষণা হবার পরে সম্পূর্ণভাবে পদ্ধতিকে উপেক্ষা করে এদেরকে ওবিসি কমিউনিটির মর্যাদা দেয়। এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই যে টোটালি 108টি কমিউনিটির মধ্যে যে 56টি কমিউনিটি এবং এই 108টি কমিউনিটিকে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে ভাগ করা হয়। ওবিসি এ হিসাবে আইডেন্টিফাই করা হয় মোর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যামং দ্য ব্যাকওয়ার্ড, অর্থাৎ তারা নাকি বেশি পিছিয়ে পড়া, এবং বি হচ্ছে সিম্পলি ব্যাকওয়ার্ড। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী, এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি, এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ
সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয়, এর সাথে আমি আরো একটি বিষয় উত্থাপন করতে চাই। একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এবি ক্লাসিফিকেশন করেছিল সরকার। অধ্যক্ষ মহোদয়, আপনাকে জানাই, এই ওবিসি এবং বি ক্লাসিফিকেশনের সংখ্যাটা শুনলে সদন হয়তো অবাক হবে। 1,72,00,000 মানুষকে এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছিল যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সামান্য সময়ের মধ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কত সংখ্যক কর্মী নিয়ে এই ক্লাসিফিকেশনের কাজ হয়েছিল তার সদুত্তর তৎকালীন সরকার বা তার পরবর্তী সরকারও দিতে পারেনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই, যখন আমাদের পূর্ববর্তী সরকার আদালতে হলফনামা দেয় এই সংক্রান্ত মামলায়, তাতে দেখা যায় যে তারা বলছে যে এই সংক্রান্ত যে আইডেন্টিফিকেশনের প্রসেস, ওবিসি কমিউনিটি আইডেন্টিফিকেশনের প্রসেস, এই প্রসেস কমিশনকে বাইপাস করে কাদের উপর ন্যস্ত করা হয়েছিল? দুটো সংগঠনের নাম উঠে আসে। সদন হয়তো আশ্চর্য হবে শুনলে, দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল ওয়েব কুটা এবং এবিটি এর উপর, যাদের এই ধরনের কাজ করার কোন রকম সেট আপ, ইনফ্রাস্ট্রাকচার বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না। অর্থাৎ সর্বতোভাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সম্পূর্ণ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক শোষণ করে মুসলিম ভোট ব্যাংককে কনসলিডেট করে কোনো বিশেষভাবে কোনো একটি বিশেষ দলের সপক্ষে নিয়ে আসা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2010-এর নির্বাচনের পরে 2011-য় যখন সরকার পরিবর্তন হলো, দুটি মামলা হাইকোর্টে পেন্ডিং থাকাকালীন, আমি নাম্বার দুটি বলছি, WPO 60 অফ 2011 এবং WPO 587 2012, এই দুটি মামলা আদালতে বিচারাধীন থাকাকালীন যে অ্যাক্টটির আজকে সংশোধনী আমরা প্রপোজ করেছি, সেই অ্যাক্টটি মার্চ 25, 2013-তে পূর্বতন রাজ্য সরকার এই সদনে ইন্ট্রোডিউস করে এবং পাস করে। এর বিরুদ্ধে মামলা হয় WPO 1160 অফ 2012। সেই মামলা পেন্ডিং থাকাকালীনও আরো নতুন 37টি কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে আমরা সদনের সামনে পরিষ্কার হবে যে এই মামলায় কলকাতা হাইকোর্ট, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট বারে বারে জুডিশিয়ারির লেজিসলেচারের মান্যতাকে ঊর্ধ্বে তুলে ধরতে চেয়েছেন, কিন্তু তৎকালীন সরকার এই সদনে বসে এই লেজিসলেচারের মান্যতাকে অবমর্যাদাকর করেছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি খুব সংক্ষেপে এই যে সংশোধনীগুলি আনা হয়েছে তার বিষয়ে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। এই সংশোধনীর যে সেকশন 2H, এই 2H সম্পর্কে আমি বলতে চাই। The state legislature on one hand, by reason of the first part of section 2H, has taken over the power to identify and declare classes as backward under article 16(4) of the constitution, yet a parallel power on the other hand has been conferred on the executive to declare classes as OBCs by legislature by the enactment of the second part of section 2H. The state executive was already conferred with the power to declare classes as OBC under inter alia article 16(4) read with article 46 of the constitution. The state legislature in its wisdom chose to enact law and streamline the process of declaring classes as OBCs and make provisions for its implementation by way of the Act of 2012. To therefore parallelly reserve similar powers once again to the executive under a statute is ex facie illegal and arbitrary. অর্থাৎ আইনে যখন
এই সদনে 2012-র অ্যাক্টটা পাশ করে লেজিসলেচারের হাতে ওবিসি কমিউনিটির আইডেন্টিফিকেশনের কমিশনের সাথে পরামর্শ সাপেক্ষে অধিকার এই মহতি সদনকে দিয়েছে। এই মহতি সদনকে দেওয়ার পরেও প্যারালালি একটা আইন রাখা, যে আইনে এক্সিকিউটিভের হাতে দায়িত্ব নষ্ট করে দেওয়া, যে এই সদনের মহতি সদনের উইজডমকে বাইপাস করে এক্সিকিউটিভের মাধ্যমে ওবিসি কমিউনিটি আইডেন্টিফাই করা এবং ঘোষণা করে দেওয়া, এটা এক্স ফ্যাসাই ইললিগাল অ্যান্ড আরবিট্রারি। মহোদয়, এই প্রভিশনের একটাই অর্থ ছিল, যখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই সদনে 22শে মে 2024-এ অনারেবল ক্যালকাটা হাইকোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট পাসড বাই অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা, তাতে পরিষ্কার বলা হয়েছিল যে এই সংক্রান্ত বিষয়গুলো, এই সেকশনগুলোকে স্টার্ট ডাউন করে দিয়ে, যেগুলো নিয়ে বিতর্ক ছিল, মামলা ছিল, এদেরকে স্টার্ট ডাউন করে দিয়ে সদনে সদস্যদের সামনে বিল পেশ করে বিস্তৃত আলোচনা করতে হবে। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি 30 সেকেন্ড অনারেবল স্পিকার স্যার, তিনি বারে বারে এই সদনে চেঁচিয়ে বলেছিলেন দাঁড়িয়ে, আমরা টিভিতে সেই সম্প্রচার দেখেছিলাম, যে এই বিলের উপর এই সদনে আলোচনা হওয়া দরকার আছে। সেদিন তৎকালীন স্পিকার মহোদয় টিফিন ব্রেক ঘোষণা করে দিয়ে আলোচনাকে বন্ধ করে দিয়ে একতরফাভাবে এটাকে পাশ করিয়ে দিয়েছিলেন। আজকে আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আজকে আমার বক্তব্যে এইটুকুনি থাকলো যে আজকের এই যে সংশোধনী, এটা অত্যন্ত যুগোপযোগী, বাস্তবোচিত এবং আইনসম্মত। আমি এই সংশোধনীকে সর্বতোভাবে সমর্থন করি। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী শ্রী গৌরী শঙ্কর ঘোষ। 18 মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী সংশোধনী বিল 2026 11 নম্বর বিলের উপরে এতক্ষণ পর্যন্ত যারা বলেছেন, বিরোধী পক্ষের 4 জন বিধায়ক এবং আমাদের সরকারি পক্ষের 1 জন বিধায়ক যে বক্তব্য রেখেছে, আমি প্রথমেই জানিয়ে দিতে চাই যে এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে, কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয়, এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে আমরা এই বিল এনেছি। এই কারণে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন 2012-র 1, 2, 4, 5 ও 6 নম্বর ধারাসমূহ এবং তপশিল 2-এর সংশোধন এবং 16 নম্বর ধারা তপশিল 1 ও তপশিল 3 বিয়োগের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে
পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে 113টি গোষ্ঠীকে, জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল। মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাজুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছিল। 1993 সালের যে আইন, আমরা সেই আইনের যে 66টি জাতি তাদেরকে আমরা রেখেছি। পরবর্তীতে যদি আবার কমিশন মনে করেন কোনো সার্ভের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে অনুসন্ধান চালিয়ে যে এই বিশেষ বিশেষ সম্প্রদায়ে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয় আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে। এই নয় যে একেবারেই বন্ধ হয়ে গেল। যারা বলছেন যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পূর্বতন সরকারও তো একটা টার্গেটকেই আপনারা বলতে চাইছেন, তাহলে তখন কেন বলেননি আপনারা যে শুধুমাত্র 113টা সম্প্রদায়ের মধ্যে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে ওবিসির তাদেরকে শুধুমাত্র 8টা আর আপনারা 105টা নিলেন? তখন কিন্তু আপনারা বলেননি, তখনও তো আপনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিল এনেছিলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধারা 1 প্রস্তাবিত সংশোধনী আইনের বলে মূল আইনের নামকরণের প্রয়োজনীয় অংশে বিলোপ এবং যথোপযুক্ত সংশোধন করে আইনটিকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন 2012 হিসেবে নামকরণ করা যেতে পারে। ধারা 2 এর অন্তর্গত দফা F প্রস্তাবিত সংশোধনী আইনের বলে তালিকা এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন 1993 অনুযায়ী সংজ্ঞায়িত করা যেতে পারে। ধারা 2 এর অন্তর্গত দফা G বলা হয়েছে প্রস্তাবিত সংশোধিত আইন বলে অন্যান্য অনগ্রসর শ্রেণী এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন 1993 এর সংজ্ঞায়িত অনগ্রসর শ্রেণীর অনুরূপ করা যেতে পারে। ধারা 4 তপশিল 1 ও তপশিল 3 এর বিলোপের কারণে তপশিল 2 কে কেবল তপশিল হিসেবে নামকরণ করা যেতে পারে। ধারা 5 এ বলা হয়েছে মহামান্য কলকাতা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে পূর্বতন সরকার কর্তৃক অনগ্রসর শ্রেণী তালিকা, উপশ্রেণী বিভাগ ও নির্ধারিত সংরক্ষণের শতাংশ বাতিল করা যেতে পারে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগের পরামর্শ অনুযায়ী সংরক্ষণের শতাংশ বিষয়ে সিদ্ধান্তগুলি রাজ্য সরকার আদেশনামার মাধ্যমে প্রকাশিত করতে পারে। ধারা 6 একইভাবে অনগ্রসর শ্রেণী তালিকার উপশ্রেণী বিভাগ এবং উল্লেখ্য সংশ্লিষ্ট জাতিগত শংসাপত্র থেকে বাদ দেওয়া যেতে পারে। ধারা 16 ও তপশিল 1 কলকাতা উচ্চ আদালতের উপরোক্ত রায়কে মান্যতা দিতে এই ধারা এবং তপশিলটি বিলোপ করা যেতে পারে। তপশিল 3 যেহেতু শ্রম দপ্তর আদর্শ 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করার উপযুক্ত কর্তৃপক্ষ, তাই উক্ত বিষয়টি সম্পর্কিত তপশিলটি বর্তমান আইন থেকে বিলোপ করা যেতে পারে। যেহেতু তপশিল 1 ও তপশিল 3 বিলোপ করা হচ্ছে, সেহেতু তপশিল 2 এর নামকরণ পরিবর্তন করে কেবল তপশিল করা যেতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বারবার ফিল্ড সমীক্ষার কথা বলেছেন। এক্ষেত্রে জানানো হচ্ছে 2012 সালে নতুন তালিকা সংযোজনের সময় কোনো সমীক্ষা হয়নি। 2012-তে যখন 113টাকে যুক্ত করা হলো তখন তো কোনো সমীক্ষা হয়নি। আজকে যারা সমীক্ষার কথা বলছেন
তারা তো তখন সরকারি বেঞ্চে ছিলেন, তখন তো সেটাকে সমীক্ষা করা হয়নি। আর সে কারণেই মহামান্য হাইকোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সদনের কাছে এটাই বলবো যে আমাদের লক্ষ্য 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীতে কমিশন অনুসন্ধান করার পরে যদি কোনো জাতিগোষ্ঠীকে শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তাদের মনে হয় যে এদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমিশনের সিদ্ধান্ত আমাদের সরকারকে জানাবে, রাজ্য সরকারকে জানাবে। অবশ্যই রাজ্য সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমাদের এই সরকার এই বিল এনেছিল। আমি এই বিলকে সম্পূর্ণভাবে আলোচনার মধ্যে দিয়ে সকলকে জানাচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধন আনিনি। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে সম্মান জানাতেই আমরা এই সংশোধন এনেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুধু আরেকবার এইটুকুই বলবো যে আগামী দিনে বারবার করে সংবিধান সংশোধন, যদি আজকে রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকার যেভাবে কমিশনকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো কমিশনের ক্ষমতাকে খর্ব করে দিয়েছিল, এক কথায় কমিশন কোনো বিষয় নয়, সরকারই যা খুশি করবে, এটাই 2012 সালের আইনের মধ্যে দিয়ে আমরা পরিলক্ষিত হতে দেখেছি। তাই মহামান্য হাইকোর্টের বেঞ্চ সেটাকে খারিজ করে দিয়েছে। আমরা মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানি আমরা এই সংশোধন এনেছি। বর্তমানে 66টি জাতিগোষ্ঠী এই আইনে থাকবে, ওবিসি তালিকাভুক্ত। ভবিষ্যতে কমিশন যদি মনে করেন কোনো জাতিগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা উচিত, অবশ্যই তারা রাজ্য সরকারকে বলবে। আমরা রাজ্য সরকার বিবেচনা করবে তাদেরকে সেই তালিকাভুক্ত করা যায় কিনা। এটুকু বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী কৌস্তব বাগচি, সময় 5 মিনিট। সম্মানীয় স্পিকার মহোদয়, I rise to support this bill. এই ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মূলত এই যে স্ট্যাটিউটটা, প্যারেন্ট স্ট্যাটিউটটা 1993, it flows from Article 340 of the Constitution of India, which empowers the Indian Constitution Article 340 of the Indian Constitution empowers the President to appoint a commission to investigate the conditions of socially and educationally backward classes. This body identifies structural inequalities and recommends practical steps and financial grants for the advancement of historically disadvantaged groups in India. Now, subsequently, এর 3খানা clause, Article 340, appointment and scope, investigation and report, and parliamentary review. 340 ধারাকে 340 আর্টিকেল 340 কে বেস করে ভারতবর্ষে দুখানা কমিশন, যেটা খুব ল্যান্ডমার্ক কমিশন, একটা হচ্ছে কাকা কেলকার কমিশন এন্ড সাবসিকুয়েন্টলি মন্ডল কমিশন। প্রথম কমিশন ওয়াজ টু আইডেন্টিফাই সোশ্যাল এন্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। নাম্বার 2 ওয়াজ ফর রেকমেন্ডেড রিজার্ভেশনস ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবারে আমাদের পশ্চিমবঙ্গে এই 93 যে স্ট্যাটিউটটা, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইট ইজ ডিরাইভ ফ্রম আর্টিকেল 340 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর মূলত কাজ কি ছিল? to identify, investigate recommended socially and educationally backward classes for state inclusion, excluding SC and ST. Primary function হচ্ছে examining request for inclusion of any backward classes in the list. Number 2, hearing complaints of under inclusion or over exclusion of any backward classes. Number 3, advising the state governments on matter relating to social and economic development of backward classes.
এই কমিশনকে কিন্তু কমপ্লিটলি একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়ার কথা অ্যাজ পার দি স্ট্যাটিউট। আমি একটা এমন অ্যামেন্ডমেন্টের বিষয়ে বলতে উঠেছি যে বিষয়ে বলতে গেলে আমাকে অতীতে বামেদের কথাও বলতে হবে এবং তাদের দেখানো পথে যেভাবে তৃণমূল কংগ্রেস চলেছে, আমাদের এর আগের সরকার যেভাবে চলেছে তাদের কথাও বলতে হবে। এখন 2010 সালের অ্যামেন্ডমেন্ট এনে অতীতে বামেদের সরকার ঘুঘুকে ফাঁদ দেখিয়েছে। এবারে ঘুঘুকে ফাঁদ দেখানোর পরে ঘুঘু কি করতে পারে সেটা বাংলার মানুষ দেখেছে। আমি আপনার কাছে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো হলো, অন্যান্য যে অ্যামেন্ডমেন্টসগুলো আছে যেমন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এগুলো কাজগুলোকে স্মুথলি করার জন্য আনা। মূলত যে বিষয়টা আমি আপনার কাছে উত্থাপন করতে চাইবো সেটা হচ্ছে সেকশন 9 এর যখন 2009 সালে এই 2010 সালে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, সেখানকার স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনসে বলা আছে, it has come to the notice of the state government that even though some classes of citizens have been included in the central list of backward classes, those classes of citizens residing within the territory of the state cannot automatically be included in the state list of backward classes until they make request for such inclusion. অদ্ভুতভাবে দুখানা ক্লজ 2010 সালে ইনক্লুড করা হয়েছিল, সেটা হচ্ছে দি কমিশন শ্যাল কনসিডার এনি রেফারেন্স, শ্যাল কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফ্রম দি স্টেট গভর্নমেন্ট রিগার্ডিং ইনক্লুশন অফ এনি ক্লাস অফ সিটিজেন্স অ্যাজ ব্যাকওয়ার্ড ক্লাস ইন দি লিস্ট অর ডিভিশন অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাসেস দেয়ার ফ্রম। নাম্বার 3 যেটা ছিল সেখানে বলা ছিল দি কমিশন শ্যাল on request from the state government examine the social educational conditions and problems incidental thereto of any class of citizens belonging to the backward classes within the territory of West Bengal and advise the state government. এই দুখানা ক্লজ completely it interfered with the independence of the commission. আর আমাদের সরকার জনগণের সরকার, জনতার সরকার। এই যে দুখানা ক্লজ, আমি শেষ করে দিচ্ছি, এই যে দুখানা ক্লজ that was subsequently inserted by way of an amendment in the year 2010, যেটাই কমিশনের ইন্ডিপেন্ডেন্সের সাথে ইন্টারফেয়ার করেছে, আমাদের সরকার কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই দুখানা ক্লজকে বাদ দিয়েছে, যেটা আমি মনে করি কমিশনের ইন্ডিপেন্ডেন্স আমাদের সরকার আবার ফিরিয়ে দিয়েছে। কারণ অতীতে আমরা দেখেছি সরকারের ইন্টারফেয়ারেন্সের কারণে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ওবিসি যে লিস্ট বেরিয়েছে, কমিশনকে বাইপাস করার ফলে স্টেট গভর্নমেন্ট যা করছে। এবার আমি অনুরোধ করব বিভাগীয় মন্ত্রী শ্রী গৌরীশঙ্কর ঘোষ বক্তব্য রাখবেন এই বিষয়ে। সময় 10 মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি প্রথমেই আমার পূর্ববর্তী যারা বক্তব্য রেখেছেন বিরোধী পক্ষের সম্মানীয় রতিন ঘোষ, তিনি বলেছেন যে সেক্রেটারির জায়গায় জয়েন্ট সেক্রেটারি কেন। সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের সংখ্যা অভাবে জয়েন্ট সেক্রেটারি বা ততোধিক অফিসারের কথা বলা হয়েছে। এমন বলা হয়নি যে সেক্রেটারি থাকতে পারবে না। যদি সেক্রেটারি অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেক্রেটারি থাকবে। যদি সেক্ষেত্রে না থাকে বা না পাওয়া যায়, সেই ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি বা ততোধিক পদমর্যাদার কাউকে নিয়োগের কথা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আরও একটা প্রশ্ন ছিল, কোনো জাতি ওবিসি তালিকাভুক্ত হতে চাইলে কিভাবে তারা হবে। এ বিষয়ে আমি বলতে চাই, ওবিসি তালিকাভুক্ত হতে চাইলে কমিশনের নির্দিষ্ট ফর্ম আছে। সেই ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারে। সেকশন 8(2) অফ 1993 অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা রয়েছে যারা ওবিসি তালিকাভুক্ত হতে চাইছে তাদের নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে আবেদন করতে পারে। কমিশন সেটা বিবেচনা করবে। যদি সত্যিই তারা তালিকাভুক্ত হওয়ার মতো হন তাহলে সেক্ষেত্রে রাজ্যকে পরামর্শ দেবে, তারা তালিকাভুক্ত হতে পারবে। অধ্যক্ষ মহোদয়, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10, 2026 এ বিষয়ে
আমার বিরোধী পক্ষের বিধায়ক বন্ধুগণ বলেছেন যে এই বিষয়ে বলার কিছু নেই, অর্থাৎ এই বিলটা যে সবার গ্রহণযোগ্য, অর্থাৎ আমাদের সরকার যে শুধুমাত্র নিজ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিল আনে না, সেটা একটা প্রমাণিত করেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আর যেটা বলছিলেন যে মুসলিম মুখ নেই, মুসলিমকে প্রার্থী করিনি, তাই স্বাভাবিকভাবেই আমরা ভীত সন্ত্রস্ত। আমি বলবো আমাদের কেন্দ্রের সরকার যেমন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের কথা বলেছে, একইভাবে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকারও সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসকে সামনে রেখেই কাজ করছে। আপনারা দেখেছেন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, এক্ষেত্রে মাইনরিটি বিধায়ক আমাদের মধ্যে নেই আপনারা বলছেন, তার মানে এই নয় যে মাইনরিটি সংখ্যা মহিলাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারাও পেয়েছে। আয়ুষ্মানের কার্ড তারাও পাবে, রেশন ব্যবস্থার সুবিধা তারা পাচ্ছে। আমি যে জেলায় বসবাস করি সেই জেলায় 70% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সব থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তাদের গ্রাম দিয়ে হয়েছে, সব থেকে রেশনের সুবিধা তারা বেশি পাচ্ছে, উজ্জ্বলা রান্নার গ্যাস তারা বেশি পেয়েছেন, আবাসের বাড়ি তারা বেশি পেয়েছেন। সুতরাং এক্ষেত্রে আমাদের বিধায়ক নেই বলে শঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। আর এই বিল আমরা রাজনীতি করার জন্য নিয়ে আসি। আপনারা বলছেন যে পূর্বতন সরকারের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 8 বছর তিনি থাকবেন অথবা 68 বছর বয়স, যেটা প্রথমে পূর্ণ হবে সেই পর্যন্ত থাকবে। সংশোধিত আইনে বলা হয়েছে যে উক্ত কার্যকালের মেয়াদ, মানে যিনি আজকে এই পদে বসবেন তাকে রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত আদেশনামা দ্বারা নির্ধারিত করা হবে। কোথাও বলা হয়নি যে ইচ্ছা মতো তাকে তাড়িয়ে দেওয়া হবে। ধারা 9 বলেছে কলকাতা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহের 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশে 2010 সালে 1993 সালের মূল আইনের আনা সংশোধনের মাধ্যমে আয়োগের স্বাধীনতায় রাজ্য সরকারের অনুচিত হস্তক্ষেপের প্রশ্ন উত্থাপিত হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ আয়োগের কাজে হস্তক্ষেপ করত, তাই হাইকোর্ট রায় দিয়েছেন এই ধারা সংশোধন করা এবং সংশোধন করে মূল আইনের পূর্বতন ধারাটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সদনে বলতে চাই ভারতীয় জনতা পার্টির, ভারতীয় কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, টিএমসি বিভিন্ন দলের বিধায়ক এখানে রয়েছেন এবং প্রত্যেককেই আমি এটা বলবো, যারা বলছেন যে কোনো জাতি কোনো গোষ্ঠী যেন বঞ্চিত না হয়, আমি সবার কাছে এই আবেদন রাখব যে আসুন, যে বাংলা স্বাধীনতার সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়ে থাকা রাজ্য ছিল, সেই রাজ্য 80 বছর ধরে পূর্বতন যারা সরকার চালিয়েছে, কংগ্রেসের 30 বছরের কার্যকাল, বামপন্থীদের 34 বছর, তৃণমূল কংগ্রেসের 15 বছর, সেই রাজ্য আজকে বিভিন্ন ক্ষেত্রে 19তম, 22তম, 23তম স্থান অধিকার করেছে। কেন আমরা পিছিয়ে গেলাম? পিছিয়ে গেছে কাদের জন্য? বিজেপি তো একদিনের জন্য বাংলায় শাসন করেন। তাই আসুন, আগামী দিনে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাকে আবার স্বাধীনতার সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষিতে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরিয়ে আনতে আমাদের বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করুন। আমাদের বিশ্বাস এই সরকারের নেতৃত্বে বাংলা আবার সোনার বাংলা হবে। এই বাংলা আমরা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দের বাংলা বলে গর্ব করতে পারব। তাই আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 10 নম্বর বিল 2026 যে রূপে বিধানসভায় স্থিরীকৃত হয়েছে সেই রূপে অনুমোদন করা হোক এই আবেদন জানাচ্ছি। মাননীয়া শ্রীমতী
স্বাগতা মান্না কিছু বলতে চান? নমস্কার। এই মহতী বিধানসভায় উপস্থিত সকল বিধায়ক বিধায়িকা, সম্মানীয় মন্ত্রী মহোদয়গণ, সম্মানীয় মুখ্যমন্ত্রী ও সম্মানীয় স্পিকার মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের আমি অত্যন্ত বিষণ্ণ মনে আজ আমি এই বিধানসভায় উপস্থিত হয়েছি। আপনাদের জানাতে চাই, আমার যে 227 পিংলা বিধানসভা ক্ষেত্রে গত 1 মাসে একটি ধর্ষণ এবং একাধিক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। প্রায় সবকটি ক্ষেত্রে ঘটনার শিকার স্কুল বা কলেজ ছাত্রী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর মধ্যে একটি ক্ষেত্রে অপরাধী এক প্রাইভেট টিউটর, আর গতকালের ঘটনায় আবার এক আইন রক্ষক, এক পুলিশ কনস্টেবল। রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, মানুষ যাবে কোথায় বলতে পারেন? উল্লেখ্য, এইসব অপরাধীদের নিয়োগ অনেক ক্ষেত্রেই পূর্বতন তৃণমূল সরকারের আমলে। কেউ চাকরি পেয়েছে অবৈধ ওবিসি কোটা থেকে, কেউ অর্থের বিনিময়ে, কেউ বা আগের মন্ত্রিসভার কোনো মন্ত্রীর চটি চাটা হয়ে। আপনাদের জানাই, পিংলা এক প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এখনো সূর্যদেব অস্ত যাওয়ার সাথে সাথে সংক্ষেপে বলুন, সংক্ষেপে। এখানকার সমস্ত রাস্তাঘাট অন্ধকারে ডুবে যায়, ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলে। তাই প্রতিটি রাস্তায় যাতে ইলেকট্রিক লাইট এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি ইনস্টলেশনের আবেদন রাখছি। আমি নিজেও একজন নারী। সম্মানীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে মেয়েদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়ন, সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নিগ্রহের ঘটনা দুর্ভাগ্যজনক এবং নিরাশাব্যঞ্জক। আগের সরকারের অপরাধমূলক কাজকর্মকে ছোট করে দেখানো, তোষণের রাজনীতি এর জন্য দায়ী। এমতো অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় স্পিকার মহোদয়ের কাছে আমার আবেদন রাখছি, দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে অন্য অপরাধীরা নারীদের গায়ে হাত দেওয়ার আগে 5 বার নয় 500 বার ভাবে। প্রয়োজন হলে অর্ডিন্যান্স এনে নতুন আইন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এবার আমি মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী অরূপ কুমার দাসকে বলার জন্য অনুরোধ করছি। আপনার সময় 10 মিনিট। প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ স্পিকার মহোদয়। এই বিধানসভায় আমাকে প্রথমবারের জন্য বলার সুযোগ পাবে। প্লিজ। থ্যাংক ইউ স্যার। এবার আমি মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী অরূপ কুমার দাসকে বলার জন্য অনুরোধ করছি। আপনার সময় 10 মিনিট। প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ স্পিকার মহোদয়। এই বিধানসভায় আমাকে প্রথমবারের জন্য বলার সুযোগ পাবে। আজকে বিল নাম্বার 13 অফ 2026, বিল নাম্বার 14 অফ 2026, এই দুটো বিলের উপরে আলোচনায় আমি অংশগ্রহণ করছি, বিল দুটোকে সমর্থন জানিয়ে। তো বিল দুটির মুখ্য উদ্দেশ্য কি রাব্বানি সাহেব বলে দিয়েছেন প্রথমে, এবং তিনি বলেছেন এটাকে সমর্থন করা যায়, কারণ যে উদ্দেশ্য, তিনি তার প্রসিডিওর নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। তো উদ্দেশ্য, মূল জায়গাটা কোথায় বিলটার, যে ডিটেনশন আপ টু 1 year উইদাউট ট্রায়াল। আপনার আপত্তি আছে? অ্যাটাচমেন্ট রয়েছে এখানটায়। আর ডিটেনশন অর্ডার পাওয়া ব্যক্তিকে যদি কেউ সাপোর্ট করে, তাকে লুকিয়ে রাখা ইত্যাদির ব্যাপারে তাদের কিছু শাস্তির প্রভিশন রয়েছে। আর রয়েছে পুলিশের একটি রিজনেবল পাওয়ার এম্পাওয়ারমেন্ট। এগুলো মূল জায়গাগুলো রয়েছে এই বিলের। আপনি অন্য জায়গায় কিছু প্রশ্ন তুলেছেন। আজকে আমার প্রশ্ন, এই জায়গায় আমরা এলাম কেন এই বিলটা করার জন্য? আফটার ডিকেডস অফ misrule and misgovernance led by left front government and TMC government, বাঙালির সমাজ জীবনে গঠনাত্মক কালচারটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। একদম 60-এর দশকের গোড়ায় 1 পয়সা ট্রাম ভাড়া বাড়ানোর জন্য
কয়েকটা ট্রামকে পুড়িয়ে দিয়ে আন্দোলন করা হয়েছিল সরকারি সম্পত্তির। সেই ধারাবাহিকতাটা আমরা বয়ে নিয়ে চলেছি, সেই ধারাবাহিকতাটাকে। আমরা শিল্প ধ্বংস করেছি, শিল্প সম্ভাবনা ধ্বংস করেছি, সবকিছুই ধ্বংস করতে করতে আমরা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি যে রাজনৈতিক এবং সমাজ জীবনের সংস্কৃতি হিসাবে এই যে নৈরাজ্যটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের কাছে, ওটাই যেন আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার। পাবলিক সেক্টর, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইনের শাসন নয়, গত 15 বছর আমরা দেখেছি শাসকের আইন। এলাকার পাতি টিএমসি নেতা ও শাসক, উপরের সঙ্গে তার কোনো হয়তো যোগাযোগ নেই, তিনি পুরোপুরি জঙ্গল রাজ কায়েম করে রেখেছেন। এই সরকারের আমলে এই জঙ্গল রাজকে নির্মূল করতে হবে, পুনরায় প্রতিষ্ঠার কোনো জায়গা নেই। এই জঙ্গল রাজ যাতে আর কন্টিনিউ করতে না পারে, অত্যন্ত দৃঢ়তার সাথে এই সরকার সেটাকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর। তাই এই আইনের দরকার আছে। গুন্ডাদের প্রিভেন্টিভ ডিটেনশন, পুলিশের রিজনেবল এম্পাওয়ারমেন্ট। আমরা দেখেছি তৃণমূলের আমলে গুন্ডারা ঢুকছে থানায়, পুলিশ ফাইল চাপা দিয়ে টেবিলের নিচে লুকাচ্ছে, এটা আমরা দেখেছি। এমন ভাবে আপনারা সিটিজেনদের মাইন্ড সেটআপটা তৈরি করে দিয়েছেন, তারা ধরেই নিয়েছে পাবলিক ডিসঅর্ডার, মব ভায়োলেন্স ইজ এ পার্ট অফ ল উইদিন আওয়ার সোসাইটি। তাদের শিক্ষার জন্য, তাদেরকে সচেতন করার জন্য, ম্যাক্রো লেভেল বিহেভিয়ারাল প্যাটার্নকে চেঞ্জ আনার জন্য এই ধরনের কড়া আইন দরকার। প্রপার্টি অ্যাটাচমেন্টেরও দরকার আছে। পশ্চিমবাংলার রাজনীতিতে পলিটিসাইজেশন অফ দ্য ক্রিমিনালস অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ দ্য পলিটিক্স, এটা অনেক আগেই হয়েছে, কিন্তু তৃণমূলের সরকার এটাকে আরো উত্তরণ ঘটিয়ে তারা করে গেছেন সোশ্যালাইজেশন অফ দ্য ক্রিমিনালস। এই কাজটা করে গেছেন। A section of the society believes in mob violence, public disorder, and syndicate raj. All are common part of our daily livelihood. They believe it. Criminals are all integral part of our society. এই পরিবেশটাই তৃণমূলের আমলে আমাদের এখানে প্রিভেল করছে। এর ফলে কি ঘটেছে আমরা দেখতে পেয়েছি, সন্দেশখালীতে অত্যাচার, জমি দখল, সিন্ডিকেট রাজ, রাতে পিঠে বানাতে যেতে হয়েছে। ইডির যখন গেছে, শাহজাহানের বাহিনী তাদের আক্রমণ করছে। ওয়াকফ বিল পাসের সময় ধ্বংসাত্মক ঘটনা ঘটছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হচ্ছে। সিএর বিরুদ্ধে আন্দোলন বলতে গিয়ে বন্দে ভারতে পাথর ছোড়া হচ্ছে, অন্যান্য ট্রেনকে ভাঙচুর করা হচ্ছে। আরজি করের প্রমাণ লোপাটের জন্য একদল উন্মত্ত জনতাকে তৈরি করে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের শাসন ব্যবস্থার অবস্থা। এটাকে বন্ধ করার দরকার, আরো দরকার। আজকে হুমায়ুন বাবু নিয়ে আলোচনা হয়েছে। তিনি যখন 30% একটা জনসংখ্যাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন, কোন সরকারি প্রতিবাদ ঘটেনি, কোন সরকারি প্রতিবাদ ঘটেনি। এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। কুণাল বাবু একটু আগে রাওলাট অ্যাক্টের কথা বলছিলেন এই বিলটা সম্পর্কে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। হিটলারের নাজি ক্যাম্পগুলো চালানোর সময় যখন নুরেমবার্গ ট্রায়ালে এইচম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এইগুলো কেন করেছেন, না আই ওয়াজ ইনস্ট্রুমেন্ট, কেননা আমি ইনস্ট্রুমেন্ট, আমি শুধু অর্ডার ক্যারি করেছি মাত্র, আমার কোনো দোষ নেই, কোনো অনুশোচনা ওনার মধ্যে ছিল না। এটার উপরে দাঁড়িয়ে হানা আরেনিয়ান একটি বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফি রয়েছে, ব্যানালিটি অফ এভিলস, অর্থাৎ স্বাভাবিক মানুষ তার চিন্তা ভাবনাটাকে হারিয়ে ফেলে, তার কোনো অনুশোচনা থাকে না পাপের জন্য। পশ্চিমবাংলার মানুষদেরকে
ক্রিমিনালসদেরকে এইভাবেই আপনারা তৈরি করে দিয়েছেন, এইভাবেই আপনারা তৈরি করে দিয়েছেন। তাই এখন সরকারের কাছে প্রাইমারি ডিউটি টু স্ট্রংলি প্রোটেক্ট দ্য ট্যাক্স পেয়ার্স and their property and their interest, to crack down the parallel syndicate economy. এটাকে আমাদের কাটতে হবে। Law enforcement cannot protect citizen if they cannot protect themselves. তাই পুলিশকেও নিজেকে রক্ষা করতে গিয়ে পুলিশের কিছু এম্পাওয়ারমেন্ট এই রুলে করে দেওয়া হয়েছে, রেশনাল এম্পাওয়ারমেন্ট, তাকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। পাবলিক সেক্টর রিসার্চ এর ক্ষেত্রে ওয়ার্ল্ড জুড়ে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্টিভ পুলিশিং এর দরকারের আগে আমাদের প্রিভেন্টিভ পুলিশিংটা দরকার। মোর ইম্পর্টেন্ট ওটা, উই আর স্টপিং রায়ট বিফোর দে স্টার্ট। সুতরাং পুলিশের এই অবস্থাটা আমাদের থাকার দরকার, সমাজের কাছে এই বার্তাটা যাওয়ার দরকার যে আমরা প্রিভেনশনের ব্যবস্থাটা নিচ্ছি। আমি আশা করব কমিউনিটি পুলিশিং আমাদের সরকার হয়তো আগামী দিনে ভাববেন পুলিশ ব্যবস্থাটাকে আরো উন্নত করার জন্য। আর এই আইন শুধু এই রাজ্যে নেই, এই গুজরাটে রয়েছে, ইউপিতে গ্যাংস্টার অ্যাক্ট রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে গুন্ডা অ্যাক্ট, ইভেন যে তামিলনাড়ু নন বিজেপি সরকার সেখানেও রয়েছে। নট অনলি দ্যাট, ইন্ডিয়ান কনস্টিটিউশন অলসো পারমিট প্রিভেন্টিভ ডিটেনশন আন্ডার আর্টিকেল 22 সাবক্লজ 3 and সাবক্লজ 7। সুতরাং এই বিলগুলি সর্বতোভাবে আমাদের উপকারে আসবে, আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো। তাই এই বিলকে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।